দেখো, এসএসসি পরীক্ষায় এখন ইংলিশে ভালো স্কোর করতে গেলে শুধুমাত্র গ্রামার আর ভোকাব করে গেলে হবে না, তোমাকে পুরোপুরি ইংরেজির ওপর পুরোপুরি সেন্স থাকা দরকার। আমাদের বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টদের অলরেডি ইংরেজিতে কমা হয়, তার উপর যদি ইংরেজিতে এখন এসএসসি কেউ করছে পুরোপুরি ইংরেজি যে রিডিং কম্প্রিহেনশন সেটা ভালোভাবে চেক করছে। সেটা যাই হোক, রিডিং কম্প্রিহেনশন টেস্টের মাধ্যমে হোক, ক্লোজ টেস্টের মাধ্যমে হোক, বা প্যারাজাম্পল পিকিউআরএস এর মধ্যে হোক, যেটা খুবই স্ট্যান্ডার্ড বানিয়েছে। তো আজকের আমি এই ভিডিওতে আমি যেহেতু স্কোর করেছি সেই লেভেলের, এবং সেই ক্ষেত্রে আমি যেগুলো ফলো করতাম, যার ফলে আমার রিডিং কম্প্রিহেনশন স্কিলটা ঠিকঠাক ছিল, তো সেই হিসাবে আমি তোমাদের কয়েকটা টিপস দেবো। এর মধ্যে থেকে যদি 3 থেকে 4টে জিনিসও তুমি তোমাদের লাইফে ইমপ্লিমেন্ট করে নিতে পারো, তাহলে উইদিন 30 to 40 ডেজ তোমাদের এই রিডিং কম্প্রিহেনশন স্কিল খুবই তাড়াতাড়ি বেড়ে যাবে, এবং এক্সামে তোমাদের অটোমেটিক্যালি ইংলিশে স্কোর বুস্ট হতে থাকবে। তো দেখো, এখানে আমি যে টিপসগুলো বলেছি আমি খুব সংক্ষেপে বলবো। ডিটেলসে আমি যখন পিকিউআরএস ভিডিও নিয়ে আনবো, অর্থাৎ যে প্যারাজাম্বলের কোশ্চেন কীভাবে সলভ করতে হয়, ক্লোজ টেস্টের কোশ্চেন কীভাবে সলভ করতে হয়, তখন আমি ডিটেলসে 1 by 1 বলবো। তো আপাতত আজকে যে টিপসগুলো দিচ্ছি ভালো করে শুনে রাখো। দেখো, 1 নম্বর কি, তোমাদের সবসময় মাথায় রাখতে হবে ইংরেজিতে রিডিং কম্প্রিহেনশন মানেটা কি। তোমাদের ইংলিশে যে কি বলতে চাইছে সেটা কম্প্রিহেন্ড করা, আর কম্প্রিহেন্ড করতে গেলে তোমাকে ফার্স্টে ডেইলি তো রিডিং করতেই হবে। অর্থাৎ ডেইলি রিডিং করবে, এবং কোন সোর্স থেকে রিডিং করবে, কোনো নিউজ পেপার ধরে নাও, নিউজ পেপার এডিটোরিয়াল বা কোনো কিছু ভালো লাগে ধরে নাও, কিংবা আমি বলবো যে কি একটা অ্যাপ্লিকেশন আছে সেটার নাম হচ্ছে কি ইংলিশ মাধ্যম। ঠিক আছে, কি নাম? ইংলিশ মাধ্যম। তো ইংলিশ মাধ্যম অ্যাপ্লিকেশনে দেখবে প্রত্যেকদিন ফ্রি একটা এডিটোরিয়াল থাকে, সেটা তুমি করো। এবার প্রশ্ন আসতে পারে যে ইংলিশ যখন আমরা রিডিং করি সে কেমন রিডিং করবো, অনেকজনা বলে স্টোরি পড়ো না। তোমাদের যে যা লেভেল ইংলিশে তার থেকে সবসময় এক ধাপ আগে, অর্থাৎ তার থেকে একটু বেশি কঠিন রিডিং করা উচিত। যেমন তোমরা যদি বিগিনার হও তো তোমাদের ইন্টারমিডিয়েট লেভেলের ইংরেজি পড়া উচিত, না হলে তোমাদের সেই স্কিল বাড়বে না। এবার এই যখনই রিডিং করতে যাও মেন প্রবলেমটা কি দাঁড়ায়, যে স্যার আমি তো কিছু বুঝতেই পারছি না কি বলতে চাইছে লাইন বাই লাইন। তো তোমাদের এটা চেক করার জন্য তোমাদের রিডিং পড়তে হয় না, রিডিং পড়তে হবে তোমাকে পুরো ওভারঅল প্যাসেজ, এবং তোমাকে বুঝতে হবে ফোকাস অন মেন আইডিয়া। অর্থাৎ তোমাকে এই বুঝতে হবে যে এই পুরো প্যাসেজটা বলতে কি চাইলো। ঠিক আছে, এই অর্থাৎ তোমাকে লাইন বে লাইন যদি কোশ্চেন করা হয় তো উত্তর দেওয়ার দরকার নেই, তোমাকে মাথায় রাখতে হবে যে আমি ভোকাব বুঝতে পারিনি, লাইনটা বুঝতে পারিনি, কিন্তু পুরো প্যাসেজটা কি বলতে চাইলো, এর মেন আইডিয়াটা কি সেটা তোমাকে বুঝতে হবে। এবার এই সেই মেন জিনিস আইডিয়াটা কি করে বুঝবে, তোমরা যখন পড়বে অ্যাক্টিভ ভাবে রিডিং করবে। অ্যাক্টিভ রিডিং কাকে বলে, যখন তোমাদের কোনো সেন্টেন্সে হাউ বার লেখা থাকবে, অল দো, দেয়ার ফোর, দাস, বাট, ফার্স্ট তো তোমাকে এই কনজাংশনগুলোর মানেগুলো তো জানতেই হবে। ঠিক আছে, তো এইগুলো জেনে গেলে মানে মিনিং যখন জানা থাকবে তোমাদের এইগুলোর ওপর একটু জোর দিয়ে পড়বে। অর্থাৎ যখন রিডিংটা করবে নর্মালি পড়ছো, কিন্তু যখন বলছে হাউবার, অল দো, দেয়ার ফোর, দাস, বাট, মানে একটা এক্সপ্রেশনের সাথে এটা অ্যাক্টিভ ভাবে রিডিং করবে। এটাতে কি হয়, তোমাদের কি হয় যে অথর কি বলতে চাইছে সেটা তোমাদের ওটার মাধ্যমে ধারণাটা হয়ে যায়, তুমি মিনিংটা না বুঝলেও যে কোন সেন্সে নিয়ে যাচ্ছে জিনিসটা। তাছাড়া কি তোমাদের আর একটা জিনিস মাথায় রাখতে হবে, অথরের টোনটা কি। অথরের টোন বলতে কি বোঝাচ্ছে, যে তোমাকে দেখতে হবে যে অথর এটাকে কি করছে, সমালোচনা করছে এটার মাধ্যমে, বা কোনো কিছু একটা কি সুনাম করছে বা প্রেজ করছে, বা এটা কোনো ইনফরমেশন দিচ্ছে কোনো কিছুর, এই জিনিসটা অথরের টোন আছে, সেই টোনটা তোমাকে বোঝার চেষ্টা করতে হবে রিডিং যখন করছো। তারপরে কি তোমাকে মেন জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে ওয়ান লাইন সামারি। ওয়ান লাইন সামারি বলতে কি বোঝায়, ধরো তুমি একটা বড় প্যাসেজ দিয়েছে, সেটাতে 3টে প্যাসেজ আছে টোটাল। এবার তুমি যখন একটা গোটা প্যাসেজ করলে তোমাকে মাইন্ডে একটা কোশ্চেন করতে হবে, এই গোটা প্যাসেজটা যদি আমি একটা লাইনে বলি এটা কি, লাইনটা কি হবে। অর্থাৎ তুমি একটা পুরো লাইন পড়লে, ধরো কম্পিউটার সম্পর্কে বলা আছে, তো এখানে বলে দিতে পারলে যে কম্পিউটারের বেসিকটা বলেছে, এরকম ভাবে ভাবলেও হবে। ঠিক আছে, তো তোমাকে ওয়ান লাইন সামারি মাইন্ডে আনতে হবে। এই যে তোমাকে মাথায় প্রেশার দিতে হবে, তুমি কিছু বুঝছো না ঠিক আছে, কিন্তু তোমাকে লাইন বে লাইন না মিনিং না জানলেও ওভারঅল যে একটা মেন আইডিয়া হয় সেইটা তোমাকে দেখতে হবে। তো অথরের টোন, তো অথরের টোন টোন কিভাবে টেস্ট করতে হয় তার জন্য একটা ভিডিও দেখে নাও। ঠিক আছে, আমি সেটা নিয়ে ভিডিও আনবো। তারপরে তোমাদের অ্যাক্টিভ রিডিং, এই যে কনজেকশনগুলো মিনিংগুলো জেনে রাখো। ঠিক আছে, তারপরে তোমাদের আরেকটা কি অপশন আছে, তোমাদের অপশন এলিমিনেশন, এটা আমি পরে বলছি। দেখো, আর রিডিং কম্প্রিহেনশন করতে গেলে তোমাদের 3-4টে জিনিস এক নম্বর মাথায় রাখতে হবে। একটা হচ্ছে ভোক্যাব, কারণ রিডিং আর ভোকাব পুরোপুরি ইন্টারলিঙ্ক। তুমি যদি ভাবো যে আমি কোনোদিন ভোকাব শিখবো না, রিডিং বেড়ে মানে কমপ্লিট করে নেবো ইংলিশ সব কিছু, সেটা সম্ভব নয়। আবার তুমি যদি ভাবো যে আমি শুধুমাত্র রিডিং করে যাচ্ছি ভোকাবে বাড়ছে না, সেটা হবে না। তোমাকে কি করতে হবে, ভোকাবেরও পাশাপাশি অ্যাটলিস্ট ডেইলি 30 থেকে 40টা ভোকাব করতে হবে। সেটা কোথা থেকে করতে হবে, ব্ল্যাক বুক থেকে।
তো ব্ল্যাক বুক থেকে তোমরা কি ভোকাব কমপ্লিট করো, আর প্যারালালি এটা তোমাকে রিডিং ডেইলি করতে হবে, ডেইলি বলেছি ডেইলি রিডিং। আর 2 নাম্বার কি, তোমাদের কি একটা জিনিস রাখতে হবে, ইংলিশ এক্সপোজার। ইংলিশ এক্সপোজার বলতে কি, এটা হচ্ছে ইংলিশটা অ্যাকচুয়ালি কোনো সাবজেক্ট না, এটা মাথায় রাখবে। কেউ যদি ভাবো যে ইংলিশ একটা সাবজেক্ট, তাহলে কোনোদিনও শিখতে পারবে না। সাবজেক্ট জানলে ঠিক আছে, গ্রামার শেখো, ভোক্যাব শেখো, এনাফ। যেটা আগে তোমাদের হতো এসএসসিতে গ্রামার আর ভোক্যাব জেনেও ইংরেজিতে 50 আউট অফ 50 নাম্বার স্কোর আসতো, কিন্তু এখন তোমাকে সেরকম স্কোর আনতে গেলে তোমাকে ইংরেজিটাকে অ্যাকচুয়ালি কি করতে হবে, কম্প্রিহেন্ড করতে হবে, অর্থাৎ তোমার ইংরেজিতে সেন্স লাগবে, সেন্স। তো সেন্সটা কি করে আসবে, তোমাকে ইংলিশে যে এক্সপোজ করতে হবে নিজেকে। তো কিভাবে করবে, 1 নম্বর তো ডেইলি রিডিং করছো, 2 নম্বর লিসেনিং করো, অর্থাৎ ইংরেজি কোনো কিছু শোনো, আমি একটা চ্যানেলের নাম বলছি, ইংলিশ উইথ লুসি। ঠিক আছে, এর আগে আমি ইংলিশ স্ট্র্যাটেজি ভিডিওতে বলেছি, ইংলিশ উইথ লুসি। এই চ্যানেলটার প্রত্যেকদিন 10 থেকে 15 মিনিটের ভিডিও দেখো। তার ইংলিশে যখন এক্সপোজ হবো, একটা এনভায়রনমেন্টের মধ্যে যখন ঢুকছো, চারিদিকে ইংরেজিতে তোমাকে ভোকাব পড়তে হচ্ছে, ইংরেজি রিডিং করতে হচ্ছে, ইংরেজিতে কথা বলছে, এর মিডিলে যখন থাকবে না তখন অটোমেটিক্যালি তোমার কি হবে, ইংরেজিতে একটা সেন্স তৈরি হবে। তুমি পুরো ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং জানতে পারবে না ঠিকই, কিন্তু কি বলতে চাইছে জেনে যাবে। তো এটা হচ্ছে তোমাকে ভোকাব বাড়াতে হবে, ইংলিশ এক্সপোজ করতে হবে ইংলিশের মধ্যে তোমাকে। কিন্তু তোমার এবার প্রশ্ন আসছে যে আমি ঠিক আছে, আমি সবগুলো করছি, ডেইলি রিডিং করছি, অ্যাক্টিভ রিডিং করছি, যেখানে তোমাদের মানে সেন্টেন্সের একটু মিনিংটা চেঞ্জ করার চেষ্টা করছে, সেগুলো একটু মানে প্রেশার দিচ্ছি, অথরের টোন বোঝার চেষ্টা করছি, প্রত্যেক প্যারাগ্রাফকে আমি একটা নিজের ভাষায় একটা কোনো সেন্টেন্সের মধ্যে বলার চেষ্টা করছি, ভোকাব বাড়াচ্ছি, ইংলিশ এক্সপোজ করছি। এইগুলো তো তোমাদের ডেইলিকার কাজ। এবার যখন তুমি রিডিং কম্প্রিহেনশন কোশ্চেন সলভ করবে, তখন তোমাদের কি করতে হবে, তাদের জন্য এই 3টে পয়েন্ট আছে, এই চারটে পয়েন্টটা কি, তোমার হচ্ছে যখন রিডিং কম্প্রিহেনশনে কোশ্চেন প্র্যাকটিস করবা, তো তোমাকে মাথায় রাখতে হবে প্র্যাকটিস তো ডেইলি করতে হবে। প্র্যাকটিস যদি তুমি শুধু রিডিং করো তাহলে হবে না, তোমাকে প্র্যাকটিস করতে হবে। এবার ডেইলি প্র্যাকটিস কোথা থেকে করবে, সব থেকে বেস্ট মাধ্যম হচ্ছে পিনাকেলে দেখবে টেস্ট সিরিজ আছে, সেকশনাল টিয়ার টু সেকশনাল টেস্ট, যেখানে 100টা ইংলিশ প্লাস জিকে, 100টা ম্যাথ প্লাস রিজনিং আছে। তো এই ইংলিশ প্লাস জিকেতে ইংলিশটা করবে। এখানে তোমাদের কি হবে, টিয়ার 2 প্রচুর পরিমাণে পিকিউআরএস, তারপরে তোমার রিডিং কম্প্রিহেনশন, ক্লোজ টেস্ট প্র্যাকটিস হয়ে যাবে, স্ট্যান্ডার্ডটা খুবই ভালো। অর্থাৎ যেরকম পরীক্ষা আসে না, থিম অফ দ্য প্যাসেজ, টোন অফ দ্য প্যাসেজ, ঠিক আছে, তারপর প্যাসেজের টাইটেলটা কি হবে লেখো, এইরকম কোশ্চেন খুব থাকে। তো তোমাদের সেইভাবে তোমাদের প্র্যাকটিসটা ভালো হবে, এত কিছু করছো না সে প্র্যাকটিস। তো ডেইলি তো তোমাকে একটা করে সেকশনাল টেস্ট দেওয়ার চেষ্টা করতেই হবে। আমি গ্যারান্টি দিচ্ছি, ওই দিন 30 থেকে 40 দিন এগুলো যদি করো না, তোমাদের রিডিং দেখবা সেই হাই লেভেলে চলে যাবে। তো প্র্যাকটিস তো করবে। এবার যখন প্র্যাকটিস করছো, তখন তোমরা কিভাবে সলভ করবে কোশ্চেনগুলো, কয়েকটা অপশন আছে দেখো। একটা হচ্ছে ব্যাকওয়ার্ড রিডিং বলতে কি বোঝায়, তোমাদের হচ্ছে ধরো একটা প্রচুর বড় প্যাসেজ দিয়েছে, যে প্যাসেজটা তোমাদের কম্পিউটার স্ক্রিনে পরীক্ষা দিচ্ছ, পুরো কম্পিউটার স্ক্রিন তো ভর্তি হয়ে গেছে, আবার নিচে স্ক্রোল করেও যেতে হচ্ছে নিচে। তো এই ক্ষেত্রে ব্যাকওয়ার্ড রিডিং কাজ করে। ব্যাকওয়ার্ড রিডিং কি, প্রথম প্যাসেজটা পড়ে নাও, তারপরে মিডিলে কোনো প্যাসেজ পড়তে হবে না, একবারে শেষের প্যাসেজ পড়ো। যখন এই দুটো প্যাসেজ পড়বে না, তুমি আইডিয়াটা পেয়ে যাবে। যখন আমি বলেছি না, ফোকাস অন মেন আইডিয়া আর অথর টোন, এই দুটোতে। কারণ বেশিরভাগই কি থাকে তোমরা জানো, একটা কোনো প্যাসেজ আসলে বা বেশি কিছু কি থাকলে, প্রথমে থাকে ইন্ট্রোডাকশন, আর লাস্টে থাকে তোমাদের কি উপসংহার, অর্থাৎ সামারি। ঠিক আছে, তো এখানে এই দুটোর মাধ্যমে তোমার মেন বডিতে থাকে কি ইনফরমেশন যারা, কিন্তু এই দুটো জিনিসে তোমাদের আইডিয়া পেয়ে যাবে। তো ব্যাকওয়ার্ড রিডিং কখন করবে, যখন দেখবে প্রচুর বড় প্যাসেজ স্ক্রোল করেও শেষ হচ্ছে না, তো ব্যাকওয়ার্ড রিডিং করে নেবে, তাহলে তাড়াতাড়ি তুমি প্যাসেজটা সম্পর্কে জানবে। এবার প্রশ্ন আসতে পারে কি প্রথমে প্যাসেজ পড়বো, একদমই না। তোমাদের কি করতে হবে, যখনই তোমাদের পুরো প্যাসেজের কোশ্চেন আসবে, তোমাকে কি করতে হবে, আগে কোশ্চেন পড়ে নাও। ঠিক আছে, আগে কোশ্চেন পড়ে নাও, কোশ্চেনের অ্যান্সার গুলো দেখে নাও। শুধুমাত্র কোশ্চেন পড়বে না, অ্যান্সারও পড়বে। এবার অ্যান্সারে তুমি দেখবা তোমার প্যাসেজ পড়ার দরকার নেই, প্যাসেজ পড়ার আগেই 3-4টে জিনিস তুমি বাদ চলে যেতে পারে। 1 নাম্বার কি, তুমি যখন দেখবা প্রচুর কোনো কিছু এক্সট্রিম কথা বলছে, এক্সট্রিম, সেগুলো তো বেশিরভাগ ক্ষেত্রে হয় না। ঠিক আছে, 2 নাম্বার যখন এটা করবে, যখন কোশ্চেন গুলো পড়ে রাখছো, তুমি যখন পড়বে, তারপরে যখন প্যাসেজটা পড়বে, যেভাবেই পড়ো না কেন, প্রথম থেকে বা শেষ, তো তখন তোমাদের কি হবে, কোশ্চেনটা মাথায় থাকবে, যে আমাকে এই জায়গাটায় তোমার হাইলাইট চলে আসবে, যে হ্যাঁ এই কথাটা তোমার প্রশ্নতে ছিল, তখন তোমাদের ওইটা বেশি মনোযোগ দিয়ে পড়বে অটোমেটিক্যালি। ঠিক আছে, তো কোশ্চেন আগে পড়ো, তারপরে তোমরা কি প্যারাগ্রাফ পড়ো। আর 3 নাম্বার হচ্ছে অপশন এলিমিনেশন করো। অপশন যেটা বললাম আমি, কোশ্চেনে দেখবে এক্সট্রিম কোনো কথা, সেটা বাদ চলে যাবে। তারপরে যখন কোনো কিছু যে জিনিসটা অথরের টোনের সঙ্গে মিলছে না বা মেন আইডিয়ার সঙ্গে মিলছে না, সেটা এমনি বাদ চলে যাবে। এমন এমন প্রশ্ন থাকে না, যেটা তোমাদের প্যাসেজে ভালো করে বোঝা যায় না, কিন্তু তোমাকে তাও অ্যান্সার দিতে বলে। ঠিক আছে, এমনও প্রশ্ন থাকবে যে প্যাসেজে উত্তরটাই নেই, কিন্তু তোমাকে অ্যান্সার দিতে হবে।
তো সেক্ষেত্রে কখন কি কাজ করবে, অথরের টোন কাজ করবে আর ফোকাস অন মেইন আইডিয়ার কাজ করবে। তো এই যে সমস্ত কিছু বললাম, এই সমস্ত কিছু যদি 30 থেকে 40 দিন কন্টিনিউয়াস করো, কি কন্টিনিউয়াস করো, ডেইলি রিডিং। আর রিডিংটা কি করবে, এইটা এইটা এই যে পদ্ধতিগুলো বলেছি রিডিং পদ্ধতি। আর প্র্যাকটিস কি, ডেইলি তোমাকে কি করতে হবে, একটা করে সেকশনাল টেস্ট লাগাতে হবে। কোথা থেকে, পিনাকেলের টেস্ট সিরিজ থেকে, পিনাকেল সেকশনাল টেস্ট ইয়ার 2। আর ডেইলি রিডিংটা কোথায় করবে, ইংলিশ মাধ্যম থেকে, ইংলিশ, ঠিক আছে। আর প্র্যাকটিস কিভাবে করবে, কিভাবে করতে হবে, এইটা যদি তুমি করো 30 থেকে 40 দিন। আর মাথায় রাখবা, তোমরা যদি বিগিনার, আমি একদম লাস্ট আমি একটা কথাই বলবো, লাস্ট যেটা বলছি, ইংলিশে তোমার যদি রিডিং কম্প্রিহেনশনে নাম্বার আনতে চাও বা কম্প্রিহেনশন টেস্টের ওপর, তাহলে দুটো তিনটে জিনিস মাথায় রাখতে হবে। এক নাম্বার হচ্ছে কি, তোমাকে সেন্স বাড়াতে হবে, চারিদিকে ইংলিশ এনভায়রনমেন্টে ঢোকা, অর্থাৎ লিসেনিং, রিডিং সমস্ত কিছু তুমি মিডিলে ফেসে গেছো এরকম ভাবো, অটোমেটিক্যালি তোমার ইংরেজিতে সেন্স তৈরি হবে। এটা হচ্ছে 1 নাম্বার স্টেপ। 2 নাম্বার স্টেপ হচ্ছে কি, প্র্যাকটিস। প্র্যাকটিস যদি না করো তো তোমার সেটা কাজ হবে না। তো প্র্যাকটিসটা যেটা আমি বলেছি, ঠিক আছে। আর 3rd নাম্বার যেটা কি, যেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা পাশাপাশি ভোকাবটাকেও বাড়াও। তুমি যদি শুধু ভাবো এই দুটো জিনিস করবো তাহলে হবে না, তার সঙ্গে ভোকাব জ্ঞানটাকেও বাড়াতে হবে। তো এই 3টে জিনিস তুমি কন্টিনিউয়াস করো, 3 থেকে 40 দিনের মধ্যে দেখবে প্রচুর পরিমাণে তোমাদের ইমপ্রুভমেন্ট হয়ে গেছে। বেস্ট অফ লাক। আর যারা তোমরা সিজিএল, সিএসএসএল, এমটিএস এর 0 থেকে 100% পর্যন্ত প্রিপারেশন চাইছো, বা যারা কিছুদিন ধরে প্রিপারেশন করছো কিন্তু দিশা পাচ্ছ না, তারা আমাদের টেলিগ্রাম গ্রুপে হতে পারো। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এখানে দেওয়া আছে, যেখানে কমপ্লিট প্রিপারেশন হয়।